আগের ক্লাসে তোমাদের পর্যায় সারণীর ইউনিট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তাহলে ইউনিট 4 শুরু করছি, যেটার চ্যাপ্টার হচ্ছে তোমাদের রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার। ফার্স্টে জানবো যে কেমিক্যাল বন্ড আমরা কাকে বলছি, রাসায়নিক বন্ধনটা আসলে কি। যে আকর্ষণী বলের প্রভাবে দুই বা তার বেশি পরমাণু কোনো অণু বা আয়নীয় জোটে যুগ্মভাবে অবস্থান করে বা সুসংবদ্ধভাবে অবস্থান করে, সেই আকর্ষণ বলটাকেই আমরা বলছি রাসায়নিক বন্ধন। অণুতে বা আয়নীয় জোটে পরমাণুগুলো যে কেবল পাশাপাশি অবস্থান করে তাই নয়, রাসায়নিক সংযোগের মাধ্যমে পরমাণুগুলো যখন যুক্ত হয় তখন তাদের ইলেকট্রনীয় গঠনেও কিন্তু পরিবর্তন আসে এবং তারা ইলেকট্রনীয় গঠনের দিক থেকে অধিকতর সুস্থিতি লাভের চেষ্টা সবসময় করে এবং এই কারণেই এই সুস্থিতি লাভের চেষ্টাতেই কিন্তু তারা পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয় বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এখান থেকেই যোজ্যতার একটা কনসেপ্ট আমরা পাই, যেটা আসলে যোজ্যতার ইলেকট্রনীয় মতবাদের গোড়ার কথা। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যোজ্যতার যে ইলেকট্রনীয় তত্ত্ব, সেই তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী লুইস এবং বিজ্ঞানী কোসেল। পরবর্তীকালে তত্ত্বটিকে পরে পরিবর্তিত করেন বিজ্ঞানী ল্যাংমুর। তত্ত্বটি যে দুটো বিশেষ ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো কি কি বলি। 1 নম্বর হচ্ছে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে যে এক বা একাধিক ইলেকট্রন রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সেই ইলেকট্রনগুলোই কিন্তু আসলে পরমাণুর যোজ্যতার জন্য দায়ী এবং সর্ববহিস্থ কক্ষের সেই ইলেকট্রনগুলিকেই বলা হয় যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। চার্টে এখানে দেখতে পাচ্ছ যে বেশ কতগুলো নিষ্ক্রিয় গ্যাসের নাম দেওয়া আছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই মৌলগুলো হচ্ছে গ্যাসীয় মৌল এবং একইভাবে এরা কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির। এদের ইলেকট্রন বিন্যাস যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এদের খুব সুস্থিত। এটা কেন করা হয়? সব ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হিলিয়াম ছাড়া দেখতে পাবে যে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। সুতরাং কোনো মৌলের পরমাণু সুস্থিত হবে যখন তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে 8। তাই অধিকাংশ মৌলের পরমাণুই রাসায়নিক বিক্রিয়ার সময় তার সবচেয়ে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ করে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন গঠন পেতে চায় বা প্রবণতা দেখায়। মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে এই যে অষ্টক পূর্ণ করার যে টেন্ডেন্সি, এই স্বাভাবিক নিয়মটাকে আমরা বলছি অষ্টক সূত্র বা অক্টেট রুল। সুতরাং বলা যায় যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন ধারণ করার যে স্বাভাবিক প্রবণতা, সেটাই হচ্ছে মৌলের যোজ্যতার কারণ বা রাসায়নিক সক্রিয়তার কারণ। এখন এই অষ্টক পূর্তি কিন্তু বিভিন্ন উপায়ে সম্ভব। যেরকম 1 নম্বর, একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে যদি অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হয়, এই স্থানান্তরের মাধ্যমে সেই পরমাণু নিজের অষ্টক পূর্তি ঘটায়। অথবা আরেকভাবে হয়, দুটো পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সমসংখ্যক ইলেকট্রনের সমন্বয়ে যদি কোনো ইলেকট্রন জোড় গঠন হয় এবং উভয় পরমাণুই যদি সেই ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে, তাহলে সেভাবেও কিন্তু পরমাণুগুলো নিজেদের অষ্টক পূর্তি ঘটায়।
যে কোনো পদ্ধতিতেই হোক না কেন একটা পরমাণুর সঙ্গে অন্য পরমাণুর যুক্ত হওয়ার একটা ক্ষমতা সৃষ্টি হয়। এই ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমেই হোক বা ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করাই হোক, যে পদ্ধতিতেই হোক না কেন একটা পরমাণুর সঙ্গে অন্য পরমাণুর যুক্ত হওয়ার একটা ক্ষমতা সৃষ্টি হয় এবং সেটাকেই আমরা বলছি রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। তো মূলত দুটো উপায় তো আমরা দেখলামই, এবং সেই দুটো উপায়ে যে কেমিক্যাল বন্ড তৈরি হয় তাদের একটা হচ্ছে আয়নিক বন্ড বা আয়নীয় যোজ্যতা, যাকে আমরা বলছি তড়িৎযোজ্যতা বা ইলেকট্রোভ্যালেন্সি। আর একটা টাইপ যেটা বললাম যে ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে, সেই টাইপটা হচ্ছে সমযোজ্যতা বা কোভ্যালেন্সি বা সমযোজী বন্ধনও আমরা বলে থাকি, কোভ্যালেন্ট বন্ড। থার্ড যে টাইপটা সেটা সম্পর্কেও আমরা জানবো অসমযোজ্যতা বা কোঅর্ডিনেট কোভ্যালেন্সি। তো এই হচ্ছে রাসায়নিক বন্ধনের তিনটে উপায়। আমরা আজকের ক্লাসে মূলত আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ডিং নিয়েই আলোচনা রাখছি। তো আয়নীয় যোজ্যতা বা আয়নিক বন্ডিং কাকে বলা হচ্ছে, ইলেকট্রোভ্যালেন্সি কাকে বলা হচ্ছে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য দুটো বিপরীত তড়িৎধর্মী পরমাণু একজন কি করে, তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রনকে অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত করে। ফলে দুটো বিপরীত তড়িৎধর্মী আয়ন উৎপন্ন হয় এবং তারা তড়িৎ আকর্ষণের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এইভাবে একটা পরমাণু থেকে অপর একটা পরমাণুতে ইলেকট্রনের পুরোপুরি স্থানান্তরের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে আমরা বলছি তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। দুটো বিপরীত তড়িৎধর্মী পরমাণু যখন নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করছে, সেই আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এবং এই বন্ধন সৃষ্টির মাধ্যমে যে যৌগটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। যেরকম একটা যৌগের গঠন এখানে দেখানো হয়েছে ছবিতে, সোডিয়াম ক্লোরাইড। তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 2,8,1, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে সোডিয়ামের একটা ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে 2, 8, 7, 17। সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। তাহলে সোডিয়াম কি করছে, নিজের সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করছে। ক্লোরিনের ছিল 7টা, হলো 8টা, অষ্টক পূর্তি ঘটল। অন্যদিকে সোডিয়াম যখন নিজের বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করে দিচ্ছে, তাহলে সর্ববহিস্থ কক্ষ যেটা দাঁড়ালো সেখানে গুণে দেখো 8টা ইলেকট্রনই রয়েছে। তাহলে দুজনেই কিন্তু তাদের অষ্টক পূর্তি ঘটালো এবং আমরা দুটো আয়ন পেলাম। একটা হচ্ছে Na+, যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, আর একটা অ্যানায়ন পেলাম, সেটা হচ্ছে Cl-, যেহেতু একটা ইলেকট্রন ঢুকেছে। এই যে দুটো বিপরীত তড়িৎধর্মী আয়ন, এরা পরস্পর তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে যৌগ গঠন করছে সোডিয়াম ক্লোরাইড, এবং এই যৌগকে আমরা বলছি তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। নেক্সট যে যৌগের ছবি দেখানো হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও এক ধরনের আয়নীয় যৌগ। কেন আয়নীয় যৌগ বলা হচ্ছে সেটা তোমরা বন্ডিং ফর্মেশনটা খেয়াল করলেই বুঝতে পারবে। ক্যালসিয়ামের সবচেয়ে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকে, ক্লোরিনের 7টা করে ইলেকট্রন থাকে। তো ক্যালসিয়াম কি করে, দুটো ইলেকট্রন দুটো ক্লোরিনকে একটা করে দান করে। তাহলে যে আয়নগুলো আমরা পেয়ে যাচ্ছি, ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরোচ্ছে বলে Ca2+, এবং প্রত্যেকটা ক্লোরিনে একটা ইলেকট্রন ঢুকছে বলে
দুটো আমরা ক্লোরিন মাইনাস আয়ন পাচ্ছি। তাহলে আলটিমেটলি তারা যখন পরস্পর যুক্ত হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ। নেক্সট যে যৌগ একই রকমভাবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, 2, 8, 2, এবং এই দুটো ইলেকট্রন কিন্তু ম্যাগনেসিয়াম ডোনেট করছে দুটো ক্লোরিনকে একটা করে। ফলে আমরা যে আয়ন পাচ্ছি দেখো, ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বলে ম্যাগনেসিয়াম 2+, আর ক্লোরিনে একটা করে ইলেকট্রন ঢুকছে বলে আমরা দুটো ক্লোরিন মাইনাস অ্যানায়ন পাচ্ছি, এবং তারা পরস্পর তড়িৎ আকর্ষণে যুক্ত হচ্ছে এবং গঠন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সুতরাং আমরা একে বলছি আয়নীয় যৌগ। নেক্সট যে যৌগ দেখানো হচ্ছে Na2O, দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন। নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে। দুটো নাইট্রোজেন একটা করে ইলেকট্রন ডোনেট করে একটা অক্সিজেনকে, যেহেতু অক্সিজেনের বাইরের কক্ষে থাকে 6টা ইলেকট্রন। তাহলে দুটো নাইট্রোজেনই কিন্তু একটা ইলেকট্রন ডোনেট করে অষ্টক পূর্ণ করছে, আবার অক্সিজেন টোটাল দুটো ইলেকট্রন গ্রহণ করে নিজের অষ্টক পূর্তি ঘটাচ্ছে। ছিল 6টা, হলো 8টা। তাহলে যে আয়নগুলো আমরা পাচ্ছি, Na থেকে পাচ্ছি Na+, যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এবং টোটাল আমরা দুটো Na+ আয়ন পাচ্ছি। অক্সিজেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি O2-, যেহেতু দুটো ইলেকট্রন ঢুকছে। এরা পরস্পর তড়িৎ আকর্ষণে যুক্ত হচ্ছে এবং গঠন করছে Na2O। একই রকমভাবে লাস্ট এক্সাম্পল দিচ্ছি, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, দুটো অ্যালুমিনিয়াম 3টে অক্সিজেন পরমাণু রয়েছে। অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন অবস্থান করে। তাহলে দুটো অ্যালুমিনিয়াম 3টে করে মোট 6টা ইলেকট্রন 3টে অক্সিজেনকে দুটো দুটো করে ডোনেট করছে। প্রত্যেকেই দেখো নিজের অষ্টক পূর্তি ঘটাচ্ছে। অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষে দাঁড়িয়ে যাচ্ছে 8টা ইলেকট্রন, আর অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে ছিল অলরেডি 6টা, এবং প্রত্যেকে দুটো করে ইলেকট্রন গ্রহণ করে নিজের অষ্টক পূর্ণ করছে। তাহলে আমরা যে আয়নগুলো পাচ্ছি, Al থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বলে Al3+, আর অক্সিজেনে দুটো ইলেকট্রন ঢুকছে বলে অক্সিজেন 2-। তো আমরা দুটো Al3+ পাচ্ছি, 3টে অক্সিজেন 2- পাচ্ছি, এবং এরা পরস্পর তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে গঠন করছে অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা হচ্ছে আয়নীয় যৌগ। এই যে আয়নীয় যৌগ গঠন হচ্ছে, এই আয়নীয় যৌগ গঠিত হওয়ার কিছু শর্ত রয়েছে, কিছু বিষয় রয়েছে যেগুলোর ওপর ডিপেন্ড করে যৌগ কত ভালো গঠন হবে। যেরকম 1 নম্বর হচ্ছে যোজক ইলেকট্রনের সংখ্যা। যে পরমাণুগুলো পার্টিসিপেট করছে যৌগ গঠনে, যে পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হচ্ছে, তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হতে হবে 1, 2 বা 3। অন্যদিকে যে পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করছে, তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হতে হবে 5, 6 অথবা 7। তাহলেই ভেবে দেখো তারা কিন্তু ডোনেট করতে পারবে, এবং যাদের 5, 6, 7 ইলেকট্রন রয়েছে তারা অ্যাকসেপ্ট করতে পারবে, অর্থাৎ অষ্টক পূর্তি ঘটবে। সেকেন্ড শর্ত হচ্ছে অংশগ্রহণকারী পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। ক্যাটায়ন গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা কম এবং অ্যানায়ন গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবসময় বেশি হতে হবে। এই দুটো মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তত কিন্তু আয়নীয় যৌগ ভালো গঠন হবে, তড়িৎ আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে এবং আয়নীয় যৌগ তত স্ট্রং হবে। থার্ড শর্ত হচ্ছে অংশগ্রহণকারী পরমাণুগুলোর আকার। ক্যাটায়ন গঠনকারী পরমাণুর আকার
যত বড় হবে এবং অ্যানায়ন গঠনকারী পরমাণুর আকার যত ছোট হবে ততই কিন্তু আয়নিক বন্ড গঠনের প্রবণতা বাড়বে। পরমাণুর আকার ছোট হলে কি হয়? পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বাড়ে। অন্যদিকে পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের আকর্ষণ বল সর্ববহিস্থ ইলেকট্রনের ওপর তত কম হবে। ফলে পরমাণুটি সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠনে সক্ষম হবে। উল্টোটা হবে অ্যানায়নের ক্ষেত্রে। পরমাণুর আকার যত ছোট তত বেশি ইলেকট্রন বাইরে থেকে গ্রহণে সক্ষম হবে। ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন সহজ হবে এবং আয়নিক বন্ড ফর্মেশন তত ইজি হবে। পরের যে শর্ত সেটা হচ্ছে অংশগ্রহণকারী পরমাণুর আয়নন বিভব এবং ইলেকট্রন আসক্তি। ক্যাটায়ন গঠন করছে যে মৌল তার আয়নন বিভব হতে হবে কম, যাতে সহজেই ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, এবং যে মৌল অ্যানায়ন গঠন করছে তার ইলেকট্রন আসক্তি হতে হবে বেশি, যাতে বেশি সহজে ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। নেক্সট কন্ডিশন হচ্ছে আয়নের আধানের পরিমাণ। ক্যাটায়ন কম ধনাত্মক আধান বিশিষ্ট হতে হবে এবং অ্যানায়ন কম ঋণাত্মক আধান বিশিষ্ট হওয়াটা বাঞ্ছনীয়। কারণ ক্যাটায়ন যত কম ধনাত্মক আধান বিশিষ্ট হবে পরমাণু থেকে স্থানান্তরিত ইলেকট্রন পুনরায় নিজের দিকে ফিরিয়ে আনার প্রবণতা তত কম হবে, ফলে যৌগটা স্টেবল হবে। এবং সর্বশেষ যে শর্ত সেটা হচ্ছে জালক শক্তি বা ল্যাটিস শক্তি। ক্যাটায়ন বা অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে কেলাস গঠন করলে জালক শক্তি নামে একটা শক্তি মুক্ত হয় এবং তার পরিমাণ যত বেশি হয় আয়নীয় যৌগ গঠন প্রক্রিয়া কিন্তু তত অনুকূল হয়। এই জালক শক্তি বা ল্যাটিস শক্তি কি সেটা একটু জেনে নেব। আয়নীয় যৌগ যখন গঠন হচ্ছে তখন বিপরীত তড়িৎগ্রস্ত কণা যারা আছে, যেরকম ক্যাটায়ন এবং অ্যানায়ন, তারা অনেকটা দূর থেকে পরস্পরের নিকটে এসে স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে আয়নীয় কেলাস গঠন করে। তখন কিন্তু কণাগুলোর মোট যে স্থিতিশক্তি সেটা হ্রাস পায়, ফলে কিছুটা শক্তি মুক্ত হয় এবং এই মুক্ত শক্তিকেই আমরা বলছি ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি। ল্যাটিস শক্তির সংজ্ঞা তোমাদের দেওয়া রয়েছে, দেখো। গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে যদি 1 গ্রাম ফর্মুলা ওজন পরিমাণ আয়নীয় কেলাস তৈরি হয় তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে সেই কেলাসের ল্যাটিস এনার্জি। যেরকম নিচে দেখানো হয়েছে ইকুয়েশনে, M+ হচ্ছে ক্যাটায়ন আর A- হচ্ছে অ্যানায়ন, দুটোই গ্যাসিয়াস কন্ডিশনে আছে। এরা পরস্পর যুক্ত হয়ে আয়নীয় কেলাস গঠন করছে Ma+, A- সলিড ফর্মে। যে শক্তিটা নির্গত হচ্ছে তাকে আমরা বলছি ল্যাটিস এনার্জি এবং ক্যাপিটাল ইউ দিয়ে ল্যাটিস এনার্জিকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। আয়নীয় যৌগের ল্যাটিস শক্তি যত বেশি হবে আয়নীয় বন্ধন এবং কেলাস তত স্থায়ী হবে। সাধারণত বর্নল্যান্ডের সমীকরণের মাধ্যমে আমরা ল্যাটিস এনার্জির পরিমাপ করে থাকি। বর্নল্যান্ডের সমীকরণটা নিচে দেওয়া রয়েছে, দেখো। U = -A × E² × Z + Z- × N/R × 1 - 1/n। প্রত্যেকটা লেটার কি ইন্ডিকেট করছে সেগুলো পাশে লিস্ট আকারে দেওয়া আছে। ক্যাপিটাল ইউ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি ল্যাটিস শক্তি, ক্যাপিটাল এন দিয়ে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা প্রকাশ করে থাকি, Z+ এবং Z- এই দুটো দিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান সংখ্যা নির্ধারণ করা হয়। স্মল ই হচ্ছে ইলেকট্রনের আধান,
ক্যাপিটাল এ হচ্ছে ম্যাডেলাং কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক। স্মল আর হলো ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝের যে দূরত্ব, সেটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। আর স্মল এন হচ্ছে বর্ন এক্সপোনেন্ট, এটার একটা ভ্যালু আছে। তো ল্যাটিস শক্তি যে যে বিষয়ের ওপর নির্ভর করে, যে ইকুয়েশনটা রয়েছে, ইকুয়েশনের মধ্যে কিছু জিনিস আছে তাদের ওপর ল্যাটিস শক্তি ডিপেন্ড করে। যেরকম হচ্ছে আয়নের আধান জেড প্লাস এবং জেড মাইনাস। আয়নের আধান যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাবে, ফলে আয়নীয় বন্ধনের শক্তি আর স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং ল্যাটিস শক্তির মানও তত বেশি হয়। তাহলে আধান যত বেশি হবে ল্যাটিস শক্তির মানও তত বৃদ্ধি পাবে। আরও দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ক্যাটায়নের আকার, একটা হচ্ছে অ্যানায়নের আকার। ক্যাটায়নের আকার যত বড় হবে কেলাসের ল্যাটিস শক্তি তত বেশি হবে, এবং অ্যানায়নের আকার যত ছোট হবে কেলাসের ল্যাটিস শক্তি তত বৃদ্ধি পাবে। তো এই যে ল্যাটিস শক্তি, তার গুরুত্ব কোথায়? দেখা গেছে ল্যাটিস শক্তির মান ইকুয়েশনে দেখো একটা নেগেটিভ সাইন দিয়ে লেখা হয়। ল্যাটিস শক্তির মান ঋণাত্মক হলে আমরা বলতে পারছি যে কেলাস গঠন যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে তাপদায়ী প্রক্রিয়া, যেহেতু তাপ মুক্ত হচ্ছে। ল্যাটিস শক্তির ঋণাত্মক মান যত বেশি হবে ল্যাটিস কিন্তু ততই সুস্থিত হবে, এবং উচ্চ ল্যাটিস শক্তি সম্পন্ন কেলাস সাধারণত দেখা গেছে যে বেশি দৃঢ় হয় এবং বেশি গলনাঙ্ক সম্পন্ন হয়। তো এই প্রক্রিয়ায় যে শক্তিটা নির্গত হয়, যেটাকে আমরা ল্যাটিস শক্তি বলছি, সেটা কিন্তু আয়নীয় যৌগ গঠনের জন্যই মূলত দায়ী। আজকে এই পর্যন্তই রইল। পরের দিনের ক্লাসে আমরা ল্যাটিস শক্তি, আয়নীয় বন্ধন এই সম্পর্কে আরও কিছু জানব। পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা নিয়ে আলোচনা হবে। সব ক্ষেত্রেই যে অষ্টক সূত্র মেনে চলা হচ্ছে তার কোনো ব্যতিক্রম নেই, তেমনটা নয়। সেই ব্যতিক্রম নিয়েও পরের ক্লাসে আমরা আলোচনা করব।